ক্লাস 11 কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পার্ট বি ট্যাক্সেশনের সাব ইউনিট 1.3 ইনকামস এক্সেম্পট ফ্রম ট্যাক্স বা যে সমস্ত আয়ের মোট আয়ের অংশ নয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব মেনলি সেকশন 10কে নিয়ে। তাহলে দেখে নেব ইনকাম এক্সেম্পট ফ্রম ট্যাক্সের বেসিক আইডিয়াটা কী। Section 10 of the Income Tax Act 1961 enlists various income which are exempt from tax, that is, does not form part of total income of the assessee. তাহলে কি বলছে, আয়কর আইন 1961 সেকশন 10 এরকম কিছু কিছু ইনকামকে এনলিস্ট করেছে যারা আমাদের ট্যাক্স থেকে এক্সেম্পট, অর্থাৎ একজন অ্যাসেসি যখন টোটাল ইনকাম ক্যালকুলেট করবে তখন এই ইনকামগুলো সেই টোটাল ইনকামের পার্ট হিসেবে গণ্য হবে না। While calculating the taxable income, this income should not be taken into consideration. যখন আমরা ট্যাক্সেবল ইনকাম দেখব বা ক্যালকুলেট করব তখন এই সমস্ত ইনকামগুলোকে আমরা কিন্তু কনসিডার করব না। তাহলে আমরা দেখে নেব সেই ইনকামগুলোকে। মেম্বার্স শেয়ার ইন ইনকাম অফ HUF সেকশন 10(2) অর্থাৎ সেকশন 10(2) বলে দিয়েছে হিন্দু যৌথ পরিবারের যৌথ আয় থেকে কোনো সদস্যের প্রাপ্য আয় যদি থেকে থাকে তাহলে সেটা আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে না। Any sum received by an individual as a member of a Hindu undivided family is exempt from tax, where such income has been received out of the income of the family, where such income has been received out of the income of an imperishable estate belonging to the family, অর্থাৎ যৌথ হিন্দু পরিবারের আয় থেকে বা পরিবারের মালিকানাধীন কোনো অবিভাজ্য সম্পত্তির আয় থেকে পরিবারের কোনো সদস্য যদি কোনো অর্থ পেয়ে থাকেন তবে তা সম্পূর্ণ করমুক্ত বলে বিবেচিত হবে, কারণ আয়কর আইনে হিন্দু যৌথ পরিবারকে একটা স্বতন্ত্র সত্তা হিসেবে গণ্য করা হয়। তাই তার পরিবারের সদস্যদের প্রাপ্য আয়ের ওপর যাতে পুনরায় কর দিতে না হয় সেই জন্যই সদস্যের আয়টিকে করমুক্ত বলা হয়। যৌথ হিন্দু পরিবারের আয় করযোগ্য আয়ের সীমার কম হলেও পরিবারের সদস্যদের কর ছাড়ের সুবিধা থেকে থাকে। এরপরে আমরা চলে যাব সেকশন 10(2)(a যেটা বলছে শেয়ার অফ প্রফিট অফ আ পার্টনারশিপ ফার্ম, অর্থাৎ অংশীদারি কারবারের মুনাফার অংশ। Share of the profit received by a partner from a firm is exempted from tax in the hand of the partner. This exemption is limited only to the share of the profit and does not apply to interest on capital and remuneration received by the partner of the firm. অর্থাৎ অংশীদারি কারবারের আয়ের করযোগ্য আয়ের অংশ অংশীদারদের হাতে কখনোই পুনরায় করযোগ্য হবে না, অর্থাৎ অংশীদারি কারবার থেকে কোনো অংশীদারের প্রাপ্য লাভ সবসময় এক্সেম্পটেড হবে। এখানেও সেই একই কথা বলতে হয়, অংশীদারি কারবারকে আমরা সবসময় একটা স্বতন্ত্র করযোগ্য সত্তা হিসেবে গণ্য করে থাকি, সেই জন্য তার যে প্রফিট যেটা অলরেডি আমাদের কাছে ট্যাক্সেবল তার থেকে যদি কোনো পার্টনাররা সেই ইনকাম পেয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে এক্সেম্পটেড হবে। শুধুমাত্র ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর রেমুনারেশন যদি রিসিভ করে থাকে পার্টনার ওই ফার্মের থেকে তাহলে এই এক্সেমশনটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এবারে আমরা চলে যাব সাম রিসিভড আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেকশন 10(10)(d). Any sum received under a life insurance policy including bonus on such policy is wholly exempted from the tax. However, exemption is not available on any sum received under section 80(dd)(3), any sum received under a Cayman insurance policy. অর্থাৎ এখানে কি বলছে, জীবন বীমা থেকে বোনাস সহ প্রাপ্ত সম্পূর্ণ অর্থ পুরোভাবেই করযোগ্য, তবে সেকশন 80(dd)(3) ধারায় প্রাপ্ত অর্থ কিংবা কেম্যান বিমাপত্র থেকে প্রাপ্ত অর্থ এই করমুকুবের মধ্যে পড়ে না।
কোনো ব্যক্তির মৃত্যুর পর বিমা থেকে অর্থ পাওয়া গেলে সেটাও কিন্তু সম্পূর্ণ কর মুক্ত বলে গণ্য করা হবে। নেক্সট আমরা চলে যাব ডেলি অ্যালাওয়েন্সেস টু এমপিস অ্যান্ড এমএলএস সেকশন 10(17). The following allowances are exempt from tax in the hand of a MP and MLA. Daily allowance received by a MP, MLA or member of any committee thereof. Constituency allowance received by a member of state legislature. Any allowance received by a person by reason of his membership of parliament. অর্থাৎ এখানে কি বলছে, পার্লামেন্ট বা বিধানসভার সদস্যদের দৈনিক ভাতা সেকশন 10(17) সম্পূর্ণভাবে করমুক্ত। তাহলে এবারে আমরা দেখে নেব কোন কোন করগুলো এখানে মুক্ত। পার্লামেন্ট বা বিধানসভার সদস্যদের দৈনন্দিন ভাতা, সেই কোনো সাংসদ সদস্যের নির্বাচন ক্ষেত্র বাবদ যদি কোনো ভাতা পেয়ে থাকে, অর্থাৎ তার কনস্টিটিউয়েন্সি অ্যালাওয়েন্স যদি কিছু হয়ে থাকে, বিধানসভার সদস্যদের নির্বাচন ক্ষেত্র বাবদ ভাতা এর আওতাতেই কিন্তু পড়বে। এবারে আমরা চলে যাব অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ডসে, যেটা ডিল করবে সেকশন 10(17)(a). Any payment received in pursuance of the following, whether paid in cash or in kind, is exempt from the tax. Any award instituted in the public interest by the central government or state government or by any other body approved by the central government in this behalf. Any reward by the central government or any state government for such purpose as may be approved by the central government in this behalf in public interest. অর্থাৎ সেকশন 10(17)(a) বলছে যে জনস্বার্থে প্রদত্ত যে কোনো অর্থ করমুক্ত হবে। সেই পুরস্কারের অর্থ নগদ টাকাতেও হতে পারে বা দ্রব্যের মাধ্যমেও হতে পারে, সেটা কিন্তু এক্ষেত্রে ইরেলিভেন্ট। সাধারণভাবে বলা হয় কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত কোনো সংস্থা জনহিতকর কোনো কাজের জন্য যদি পুরস্কার প্রদান করে তবে তা সম্পূর্ণরূপে আয়কর মুক্ত হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার প্রদত্ত নিরক্ষরতা দূরীকরণ, বৈজ্ঞানিক গবেষণা, শিল্পকার্য বা দারিদ্র্য দূরীকরণের বিভিন্ন কাজের জন্য যে সমস্ত পুরস্কার দেওয়া হবে সেটাও কিন্তু করমুক্ত হবে। এক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত উল্লেখযোগ্য পুরস্কার যেগুলো করমুক্ত সেগুলো হচ্ছে ফলিত বিজ্ঞানে পরীক্ষামূলক গবেষণার জন্য সিভি রামন পুরস্কার, জীবন বিজ্ঞানে গবেষণার জন্য জগদীশচন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, হিন্দি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নগদ পুরস্কার, চলচ্চিত্রে জাতীয় পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রভৃতি। নেক্সট আমরা চলে যাব ইনকাম অফ আ লোকাল অথরিটি সেকশন 10(20). The following incomes of the local authority are exempted from tax. Income chargeable under the head of income from house property, capital gains or income from other sources, income from supply of commodities other than water or electricity or services within its own jurisdiction, income from the supply of water service or electricity within or outside its jurisdiction. অর্থাৎ কোনো আঞ্চলিক কর্তৃপক্ষের যে যে আয়গুলো সম্পূর্ণরূপে কর মুক্ত সেগুলো হচ্ছে আমাদের গৃহ সম্পত্তি খাতে আয়, মূলধনী খাতে আয়, অন্যান্য উৎস থেকে আয়, নিজের স্থানীয় সীমার মধ্যে কারবার বা পরিষেবাগত আয়, নিজের স্থানীয় সীমার মধ্যে বা বাইরে জল ও বিদ্যুৎ সরবরাহ থেকে আয়। এক্ষেত্রে আঞ্চলিক কর্তৃপক্ষ বলতে আমরা পঞ্চায়েত, পৌরসভা, জেলা বোর্ড এবং ক্যান্টনমেন্ট বোর্ডকে বোঝাই। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস একটুখানি দেখে নিই।
এখানে আমরা যে বলছি নিজের যে লোকাল অথরিটি রয়েছে বা নিজের স্থানীয় সীমা রয়েছে তার মধ্যে যদি কারবার বা পরিষেবা থেকে আয় করা হয় তাহলে সেটা কিন্তু করমুক্ত, কিন্তু স্থানীয় সীমার বাইরে গিয়ে যদি কোনো কারবার বা পরিবেশগত আয় করা হয় তবে কিন্তু সেটা ট্যাক্সেবল। কিন্তু জল আর বিদ্যুতের ক্ষেত্রে এটা একদমই এক্সেপশন। জল আর বিদ্যুতের মাধ্যমে কোথা থেকে আয় হচ্ছে সেটা ইরেলিভেন্ট, মানে আমার লোকাল এরিয়া থেকে আয় হচ্ছে নাকি আমরা বাইরের থেকে আয় করতে পারছি সেটা কিন্তু এক্ষেত্রে আমরা দেখব না। এরপরে আমরা চলে যাব ইনকাম ফ্রম ডিভিডেন্ড সেকশন 1034। Any income by way of dividends covered by section 115O, that is dividends from a domestic company other than the dividends covered under section 222E, are exempted from tax from the assessment year 2004 and 5। অর্থাৎ সেকশন 1034 আমাদের কি বলছে? সেকশন 1034 বলছে 2004-5 এই নির্ধারণ বছর থেকে 115 ও ধারায় উল্লিখিত যদি ভারতীয় কোম্পানি থেকে ডিভিডেন্ড হিসেবে কোনো টাকা পাওয়া যায় তাহলে সেটা কিন্তু ফুললি এক্সেমটেড। কিন্তু যদি ভারতীয় কোম্পানি বলে দেওয়া না থাকে, অর্থাৎ কোনো ফরেন কোম্পানির থেকে যদি কোনো ডিভিডেন্ড পাওয়া যায় তাহলে কিন্তু সেটাকে আমরা ট্যাক্সেবল ধরবো। নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম ইউনিটস 1035। Income other than the income on transfer of unit received in respect of the following are exempt from the tax. Units of a mutual fund specified under section 1023D, units from administrator of the specified undertaking, unit from the company specified in Unit Trust of India ইন্ডিয়া অ্যাক্ট 2002। অর্থাৎ এক্ষেত্রে আমরা 1035 ধারায় নিচের সমস্ত আয়গুলোকে আমরা এক্সেম্পট ধরব। 2004-5 নির্ধারণ বছর থেকে 1023 ধারায় উল্লিখিত মিউচুয়াল ফান্ডের ইউনিট থেকে যদি কোনো আয় পাওয়া যায়, নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসকদের কাছ থেকে যদি ইউনিট বাবদ কোনো আয় পাওয়া যায় বা নির্দিষ্ট কোম্পানির থেকে যদি কোনো ইউনিট থেকে আয় পাওয়া যায় তবে সেক্ষেত্রে সেগুলো সম্পূর্ণভাবে এক্সেমটেড হিসেবেই ট্রিট করা হয়। আমরা চলে যাব আমাদের লাস্ট ইউনিটে, দ্যাট ইজ লং টার্ম ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার অর ইউনিট সেকশন 1038। আচ্ছা, long term capital gain arises from transfer of listed equity share through a recognized stock exchange are exempted from the tax where such shares are transferred on or after 1st October 2004 and transaction of sale is chargeable to the securities transaction tax। অর্থাৎ 1st অক্টোবর 2004 তারিখে বা তারপরে যদি ইকুইটি শেয়ার ও কয়েকটি নির্দিষ্ট ইউনিট হস্তান্তরের ফলে দীর্ঘমেয়াদী মূলধন লাভ হয়ে থাকে তবে সেক্ষেত্রে 1038 ধারায় তা সম্পূর্ণভাবে করমুক্ত হবে, কিন্তু সেক্ষেত্রে তাদের কিছু কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে। কি কি? যেমন ইকুইটি শেয়ার আর ইউনিটগুলো হস্তান্তরিত হবে 1st অক্টোবর 2004 তারিখ বা তারপরে। হস্তান্তরজনিত লেনদেনের ওপর জমানত লেনদেন কর ধার্য হতে হবে। ইকুইটি শেয়ার ও ইউনিটগুলো হস্তান্তরিত হবে বা বিক্রি করা হবে কোনো রেকগনাইজড স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। এগুলো আমাদের প্রত্যেকটা আইটেমস যেগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু এক্সেমটেড ফ্রম ট্যাক্স। যদিও সেকশন 1038 তোমাদের সিলেবাসে আছে, কিন্তু এখন কিন্তু কোনো ইকুইটি শেয়ার সেলের মাধ্যমে যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয় তখন সেটা কিন্তু ট্যাক্সেবল হয়, এখন আর সেটা এক্সেমটেড নেই। এবারে আমরা এখানের কিছু ইম্পর্টেন্ট পার্ট আর একবার রিডিসকাস করব যেগুলো তোমাদের পরীক্ষায় বিভিন্নবার আসে এবং এমসিকিউ এসএকিউয়ে আসে। সেগুলো হচ্ছে সেকশনসগুলো, যে সেকশনস তুলে তোমাদের প্রশ্ন আসে যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে সেটা ট্যাক্স এক্সেমটেড হবে কোন সেকশনে। তাই আমরা একবার রিডিসকাস করে নেব। প্রথমটা মনে রাখবে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির থেকে যখন কোনো ইনকাম হবে
এবং তার থেকে যদি কোনো সদস্য কোনো টাকা পেয়ে থাকে সেটা এক্সেম্পটেড হচ্ছে 10(2)(a)। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির থেকে ছোট হচ্ছে পার্টনারশিপ ফার্ম, সেই জন্য সেখান থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু সেকশন 10(2)(a)তে গিয়ে এক্সেম্পটেড হবে। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বড়, তাই সেখানে সাবসেকশন নেই 10(2), আর যে অংশীদারি কারবার তার থেকে ছোট, তাই 10(2)(a)। লাইফ ইন্স্যুরেন্স ডেথের সাথে জেনারেলি রিলেটেড, তাই তার জন্য সেকশন 10(10)(d)। যেহেতু জীবন বীমা আমাদের ডেথের সাথে যুক্ত, তাই তার সেকশন হচ্ছে 10(10)(d)। এরপরে দুটো সেকশন আসছে, একটা হচ্ছে 10(17), একটা হচ্ছে 10(17)(a). 10(17) হচ্ছে এমপি/এমএলএসদের ডেলি অ্যালাওয়েন্সেস। 10(17) হচ্ছে এমপি/এমএলএদের ডেলি অ্যালাওয়েন্সেস। এরপরে এরা আমাদের সরকারের প্রতিনিধি, তাই সরকারেরই আর একটা জিনিস আসছে, দ্যাট ইজ অ্যাওয়ার্ডস অ্যান্ড রিওয়ার্ডস। অ্যাওয়ার্ডস শুরু হচ্ছে এ দিয়ে, সেই জন্য 10(17)(a) অ্যাওয়ার্ডস আর রিওয়ার্ডসের সাথে ডিল করছে, মানে যেগুলো এক্সেম্পটেড অ্যাওয়ার্ড সেগুলো 10(17)(a)তে চলে যাবে। এরপরেরটা সম্পূর্ণভাবে অন্য, সেটা হচ্ছে লোকাল অথরিটি 10(20), মানে 10(17) হচ্ছে এমপি/এমএলএস, তার 3টে সেকশন পর 10(20) হচ্ছে লোকাল অথরিটি। তারপরে 10(34), এটা আমাদের সবার মুখস্থ হয়ে যাবে, কারণ এটা বহুবার তোমাদের করতে লাগবে, যে কোনো ইন্ডিয়ান ফার্ম থেকে যদি কোনো ডিভিডেন্ড বা ইন্ডিয়ান কোম্পানি থেকে কোনো ডিভিডেন্ড পাওয়া যায় তাহলে সেটা 10(34)-এ গিয়ে এক্সেম্পটেড। 10(34)-এর ঠিক পরের ইউনিট 10(35), সেটা কিন্তু ইউটিআই এর সাথে ডিল করছে। ইউটিআই থেকে যদি আমরা কোনো ইউনিট বাবদ কোনো আয় পেয়ে থাকি তাহলে সেটা কিন্তু আমাদের 10(35)-এ যাবে। স্পেশালি মিউচুয়াল ফান্ড কিন্তু এর সাথে রিলেটেড। তাহলে আমরা কয়েকটা সেকশন মনে রাখলেই বাকিগুলোকে ইন্টারকানেক্ট করতে পারবো। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হচ্ছে 10(2). হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির থেকে ছোট হচ্ছে পার্টনারশিপ ফার্ম 10(2)(a). এমপি/এমএলএস-এর কোনো সাবসেকশন নেই, তারা সরকারের সাথে রিলেটেড 10(17). 10(17)(a) হচ্ছে অ্যাওয়ার্ডস আর রিওয়ার্ডস। লাইফ ইন্স্যুরেন্স ডেথের সাথে রিলেটেড, তাই জন্য হচ্ছে 10(10)(d). আচ্ছা, লোকাল অথরিটি 10(20). তারপরে দুটো আবার পরপর রয়েছে, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোম্পানির থেকে ডিভিডেন্ড 10(34), তারপরেরটা মিউচুয়াল ফান্ড থেকে আমাদের, কারণ দুটোই আমাদের কিন্তু ডিভিডেন্ডেরই কনসেপ্ট, তাই জন্য 10(34), 10(35), একটা ইন্ডিয়ান কোম্পানি থেকে, একটা মিউচুয়াল ফান্ড থেকে। এবারে আমরা কিছু জিনিসে চলে যাব যেগুলোর দিয়ে আমরা বুঝতে চেষ্টা করব সেগুলো আমাদের ট্যাক্সেবল ইনকাম নাকি এক্সেম্পটেড ইনকাম। A member of a HUF received ₹5,000 as his share of income from the half. আমরা জানি হাফের শেয়ার যদি আমরা পেয়ে থাকি কোনো সেখানকার মেম্বার, তাহলে সেটা এক্সেম্পটেড হবে। সেকশনটা হচ্ছে 10(2). সেকশন কিন্তু এখানে মেনশন করতে হবে। নেক্সট, রিসিভড ₹10,000 আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি। লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে আমরা টাকাই পাই বা পুরো বোনাস যেটা আছে সেটা পাই, পুরোটাই আমাদের এক্সেম্পটেড। সেকশন হচ্ছে আমাদের 10(10)(d). নেক্সট হচ্ছে স্যালারি অফ ₹20,000 রিসিভড বাই আ পার্টনার ফ্রম দ্য পার্টনারশিপ ফার্ম। এটা কিন্তু স্যালারি পাচ্ছে, পার্টনারশিপ ফার্মের ইনকামের পার্ট এটা নয়। স্যালারি আমরা আগেও জানি যে স্যালারিটা আমাদের কম্পালসারি পেমেন্ট থাকে, সেই জন্য এটা কিন্তু আমাদের ট্যাক্সেবল ইনকাম। যদি এটা ফার্মের প্রফিটের কোনো পার্ট হতো তাহলে কিন্তু সেটা আমাদের এক্সেম্পটেড হতো। কনস্টিটুয়েন্সি অ্যালাওয়েন্স of ₹3,000 received by a MLA. MLA কনস্টিটুয়েন্সি অ্যালাওয়েন্স পাচ্ছে, সেটা আমাদের ক্ষেত্রে এক্সেম্পটেড। সেকশন 10(17). A গ্রাম পঞ্চায়েত earned ₹25,000 on selling land and property. গ্রাম পঞ্চায়েত বুঝতেই পারছে লোকাল অথরিটি, সে ল্যান্ড আর প্রপার্টি সেল করে তার থেকে ইনকাম করছে, এই জন্য এটা আমাদের ক্ষেত্রে এক্সেম্পটেড। সেকশন 10(20)(a). আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের রিসিভড ₹15,000 অ্যাজ ডিভিডেন্ড ফ্রম আ ফরেন কোম্পানি। ইন্ডিয়ান কোম্পানি হলে সেটা 10(34) এক্সেম্পটেড হতো, কিন্তু এটা ফরেন কোম্পানি, সেই জন্য এটা কিন্তু তোমাদের ট্যাক্সেবল ইনকাম। রিসিভড ₹7,000 অ্যাজ শেয়ার অফ প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম। এটা দেখো পার্টনারশিপ ফার্মের শেয়ার অফ প্রফিট, মানে এটা অলরেডি একবার ট্যাক্সেবল হয়ে যাচ্ছে, তাই জন্য এটা তোমাদের ক্ষেত্রে এক্সেম্পটেড। সেকশন হচ্ছে 10(2)(a).
রিসিভড সিভি রামান অ্যাওয়ার্ড অফ ₹12,000। অ্যাওয়ার্ডের রিওয়ার্ড এক্সেমটেড যেগুলো সেন্ট্রাল দেয় সেগুলো আমরা জানি। সেকশন কি? সেকশন 10(17)A। received ₹4,000 as interest on fixed deposit of an Indian company। এটা কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে ফিক্সড ডিপোজিট রাখার জন্য, তাই কিন্তু এটা আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম। received ₹16,000 as dividend from Indian company। আমরা জানি ডিভিডেন্ড কিন্তু আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ান কোম্পানি থেকে পেলে সেটা কিন্তু আমাদের 1034 এক্সেমটেড হয়, তাই জন্য এটা কিন্তু আমাদের এক্সেমটেড ইনকাম। আচ্ছা, KMC earns ₹30,000 for supply of water outside of his jurisdiction area। এখানে দেখো KMC আমাদের লোকাল অথরিটি, সে জল যেখানেই সাপ্লাই করুক সেটা ইরেলিভেন্ট, তার থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু এক্সেমটেডই হবে, সেটা উইদিন যদি তার লোকাল এরিয়ার মধ্যেও হয় বা বাইরেও হয় সেটা কিন্তু এখানে ম্যাটার করে না। মেম্বার অফ এ HUF রিসিভড ₹17,000 অ্যাজ স্যালারি ফ্রম হিজ এমপ্লয়ার। আচ্ছা, এখানে কি বলেছে? HUF যে রয়েছে তার মেম্বার, তা সে কি, সে স্যালারি হিসেবে টাকা পাচ্ছে। এটা কিন্তু HUF এর জয়েন্ট যে ইনকাম তার পার্ট নয়, সেই জন্য এটা কিন্তু আমাদের ক্ষেত্রে এক্সেমটেড হবে না, এটা আমাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সেবল ইনকাম হবে। received interest of ₹8,000 from US 64 bond। আমরা জানি সেকশন 1035 বলছে যে সেকশন 1035-এ আমরা জানি যে US 64 বন্ডের থেকে যা ইনকাম হবে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে এক্সেমটেড হবে। A municipality earns ₹22,000 from let out অফ হাউস প্রপার্টি। এখানে দেখো গৃহ সম্পত্তি খাতে আয়, যেটা সেকশন 1020-তে ছিল লোকাল অথরিটির, সেটা কিন্তু সম্পূর্ণভাবে করমুক্ত, সেই জন্য এটা কিন্তু আমাদের এক্সেমটেড হবে সেকশন 1020-এ। এখানে গৃহ সম্পত্তি খাতে আয়, মূলধনী খাতে আয় এবং অন্যান্য উৎস থেকে আয়, এই তিনটে হলেই কিন্তু এক্সেমটেড হবে। নেক্সট হচ্ছে A partner received ₹9,000 as interest on capital from partnership firm। আমরা যখন দেখেছিলাম সেকশন 10(2)A-তে, সেখানে আমরা দেখেছিলাম যে যদি লভ্যাংশের কোনো পার্ট পায় তাহলে সেটা এক্সেমটেড, কারণ পার্টনারশিপ ফার্মের যে ইনকাম সেটা অলরেডি একবার ট্যাক্সেবল হয়ে যাচ্ছে। কিন্তু পার্টনারদের যদি ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট পায় বা স্যালারি পায় তাহলে সেগুলো কিন্তু এক্সেমটেড হয় না, সেগুলো কিন্তু ফুললি ট্যাক্সেবল ইনকাম হয়। চ্যাপ্টার 1.3 ইউনিটটা বা সাব ইউনিটটা আমাদের এখানেই শেষ। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো বারবার করে আসে সেগুলো আমরা লাস্টে যেগুলো ডিসকাশন করলাম সেগুলো, এবং বিভিন্ন কেস স্টাডিজ তুলে দিয়ে তার সেকশন জানতে চায় যে সেটা কোন সেকশানে ট্যাক্সেবল বা কোন সেকশানে সেটা এক্সেমটেড হয়।